এক মিনিট করে সবাই একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে অনুষ্ঠান শেষ করবো। জি, এটাই হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে, সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। ভাই শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন, আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যানহোলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। এই রক কাটা বলেন বা আদার্স যাই বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি। আমি কেন সেরা জিন্স পরেছি এর জন্য আমাকে নিয়ে র‍্যাক দিয়েছে। আমারে ভাই প্লিজ ইতিহাস চট্টগ্রাম বিশ্ব ভাই আমাকে নিশ্চিত করে যাব। আমার ইতিহাস নিয়ে টান দিলে 73 যাব, যে সময় শিবির আসেও না এই দেশে। আমি নিজে শিবিরের র‍্যাগিং এর শিকার আমি হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামান্য ফলে। ভাই আমি অস্বীকার করি না তো শিবির র‍্যাগিং করে না, আমি অস্বীকার করি না শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না এই ক্ষেত্রে আমি বলবো না। আমি শিবিরের কথা বলছি না, যে ওই ছাড়া ওরা ধর্মীয় এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। এই টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান, এটা তো আপনি অস্বীকার করবেন না ভাই। হতে পারে কেন? আপনি ইতিহাস জানেন না? না আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোন, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি ওই বইটা পড়বো। আমি আপনাকে দিব। জি প্লিজ, অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা ভাই? এটা আপনি জানেন? এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব। এটা কোনো দালিলিক প্রমাণ নাই, এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা ধরুন ছাত্রলীগ, কিন্তু কেউ কলেজ হাই ছাত্র দলের ইমেজ আছে ভাই, প্রতিটা ইমেজ আছে কোনো, প্রতিটা ই করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি, ইলিয়াস সাহেব শেষ করুক। হ্যাঁ শেষ করুক, এরপর বলবেন আপনি। জি, তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। আপনি রাব্বানী ভাই, আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন। তারা কি মনে করে, আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আপনি একটু নিজে মনে করুন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর নুরু ভাইয়ের একটা, এই করোনার সময় ছাত্রলীগের চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে? ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করেছে এই পুরো করোনা কালে? ঘরে বসে কথা বলা আর মাঠে গিয়ে কাজ করা অনেক ডিফারেন্স। ছাত্রলীগের চেয়ে এরকম রিস্ক নিয়ে অনেক বেশি ভালো কাজ। এভাবে কাউন্টার রিকাউন্টার চললে প্রোগ্রাম বোধহয় আজকে শেষ হবে না। একটু কাউন্টার রিকাউন্টার না করে শেষের দিকে যাই আমরা। এই কমি ভাই আমি একটু শেষ কথা বলি, এগুলো চলবে, সবার সমস্যা আছে ভাই। আসেন আমরা একসঙ্গে পজিটিভ কাজ করি। রাব্বানী ভাই, ইলিয়াস ভাই আসেন, ভালো কাজ করি আমরা। হ্যাঁ দ্যাটস গ্রেট। রাব্বানী ভাই, ইলিয়াস ভাই শেষ করুন, তারপর আপনার কাছে আসছি। 1 মিনিট করে আপনার কাছে শুনবো। আপনি রাব্বানী ভাই এখানেও কিন্তু আপনারা পরিচয় দিচ্ছেন, এরকম করলে তো হবে না। আমরা তো আপনার কথার মাঝখানে এরকম করি নাই ভাই, আমি শেষ করে দিচ্ছি, তারপরে আমার সময় দেওয়ার দরকার নাই ভাই। আপনি ভালোভাবে ছাত্রলীগকে যেভাবে বাস দিতেছেন, আর আপনি এটা পক্ষপাতমূলক কথা বলতেছেন। পাশাপাশি আপনি ভালো কাজ করছেন, সেটাও তো বলছেন। আপনি ভালো কাজ করছেন, আপনার মতো করে ছাত্রলীগের যা করছে সেটাই বলছে। পাশাপাশি আপনি ভালো কাজ, এখানে কিন্তু ছাত্র দলের একজন আসে নাই কিন্তু রাব্বানী ভাই। যদি ছাত্র দলের কেউ আসতো, তার সাথে আমার কথা হতো, তার সাথে আমার প্যানেলে যদি থাকতাম, তাহলে আমি তার ব্যাপারে কথা বলবো, সে আমার সমালোচনা করতো। আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে, দোষ আছে। আমি অনেক সময় প্রত্যাশা বেশি আপনার কাছে, যে কারণে আপনার উপরে বেশি। সাগর ভাই, শাসন করা তারই সাথে সোহাগ করেছে, এই কারণে আপনার চেয়ারটা দেখছেন, আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি। অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছেই চাবো, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই, আবার নূরের পেছনের ইয়েটা দেখেন, নূরের পেছনের পর্দাটা দেখেন, এটার দাম কিন্তু বেশি না, 1300 টাকা হবে। নূর ভাইয়ের একটা কথা বলি। নূর ভাই বলেছেন, যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে, যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ। আমি
ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি। স্বাধীনতার দলিলপত্র 590-91 নাম্বার পৃষ্ঠা। সেখানে মাওলানা ভাসানী ঢাকায় একটা জনসভা করেছে এবং সেই জনসভায় তিনি 71 সালে সেই জনসভায় তিনি 3 লক্ষাধিক মানুষের সামনে, যেটা 7ই মার্চের যে ভাষণ সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ, যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন সেটা সামনে এসেছে, কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর। এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয় সেটা হচ্ছে 1957 সালের 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয়। ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম। মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক, আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন। তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই 25শে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানীকে নতুন দল গঠন করতে হয়েছে। কেন জানেন? কারণ ভাসানী তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয় নাই। কেন? তিনি স্বাধীনতার কথা বললেন, এই জন্য তাকে দলে রাখা হয় নাই। তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে 25শে জুলাই 1957 সালে নতুন দল গঠন করলেন। সেই দলের থেকেই তিনি ন্যাপ, এই তারপর থেকেই সেই ন্যাপ চললো। অতএব ভাসানী কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে। তারপরেরটা বলি, এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাসানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু, এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন। সবশেষ যেটা ডকুমেন্ট সেটা বলি, সেটা হচ্ছে শারমিন আহমেদের, যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে, তিনার বই নেতা ও পিতা বইয়ের 45-46 নাম্বার 2টা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে। এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, নূরজাহান মোর্শেদ, তারপরে হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইনারা বেশ কয়েকজন গিয়েছিলেন 25শে মার্চ রাতে যে মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা হয়ে যেতে হবে, আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল যে বাসাতে তারা থাকবে গোপনীয়ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ এসে তিনি বললেন আমি যাব না। এরপরে বললো ওকে ঠিক আছে, আপনি যেহেতু যাবেন না, আপনি যেহেতু গ্রেপ্তার হবেন, তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র এটা আপনি পড়ে শোনান। আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে, টেপ রেকর্ডারে পড়েন। আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি, ওনার বইয়ের 45-46 নাম্বার পৃষ্ঠা পড়লে আপনারা এগুলো পাবেন। সেখানে তিনি বলছেন না আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না। তারপরে বললেন যে ঠিক আছে তাহলে এটা একটা সিগনেচার করেন। তিনি বলেছেন আমি সিগনেচার করব না। তিনি বললেন যে তোমরা সবাই যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। অর্থাৎ যেই 26 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের পরে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না। অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে, উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু উনি না বললেও পারতেন। 27 তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। অতএব এই স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সেই বইয়ের 196 নাম্বার পৃষ্ঠায় ব্যারিস্টার আমিনুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি, আমি কোট আনকোট পড়ছি এই লাইনটা, শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিঙ্ক রাখতে চাননি। উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন। শেখ মুজিব জানতেন তাকে হত্যা